নমস্কার, ওয়েলকাম টু 24 আওয়ার্স টিভি চ্যানেল প্রেজেন্টস দিনভর 24 নিয়ে আমি মৌসুমি আজকে সরাসরি চলে এসেছি মিষ্টান্নের কর্পোরেট অফিসে। আর আমার সঙ্গে রয়েছেন মিষ্টান্নের কর্ণধারেরা। আমার ডান দিকে রয়েছেন স্যার অমিত মিত্র, আমার নমস্কার। আমার বাঁদিকে রয়েছেন মধুমিতা ম্যাম, মধুমিতা মিত্র, এবং মধুমিতা ম্যামের ঠিক পাশে রয়েছেন শ্রাবন্তী মিত্র। নমস্কার, শ্রাবন্তী মিত্র। তো আজকে সত্যি আমার খুব ভালো লাগছে এই কারণে যে সাকসেসফুল এন্টারপ্রেনিউরশিপ ভেঞ্চার নিয়ে আমি মৌসুমি আপনারা দেখেছেন যে পৌঁছে যাই বিভিন্ন মানুষের অন্দরমহলে, যারা তাদের জীবনের অনেকটা কঠিন পথ অতিক্রম করে আজকে সাকসেসের মুখোমুখি হয়েছেন। এবং এই কঠিন পথটা অতিক্রম করতে গেলে কতটা হার্ডল তাদেরকে ক্রস করতে হয়েছে বা ওভারকাম করতে হয়েছে সেই টিপস আমি সরাসরি পৌঁছে দিই আপনাদের কাছে। তো আমার এখানে যিনি স্যার উপস্থিত রয়েছেন মিস্টার অমিত মিত্র, আমি জানতে চাইবো এবং তার আগে আমার নিজস্ব নলেজ থেকে আমি বলবো যে 2023 সালে আমরা দেখেছি যে মিষ্টান্নর আউটলেট কলকাতার বিভিন্ন জায়গায় এবং এখনো পর্যন্ত ওনাদের 11টি আউটলেট রয়েছে এবং প্রত্যেকটি আউটলেট খুব সুন্দরভাবে চলছে এবং বাঙালির পছন্দের খাবার, অতি প্রিয় খাবার মিষ্টি তারা মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছেন। তো শুধুমাত্র একটা বছরের মধ্যে এতটা সাফল্য, এটা কি আশা করেছিলেন? একদমই নয় যে আমরা থেকে 11টা আউটলেটে পৌঁছবো। উইথ আশীর্বাদ, কাস্টমারদের ভালোবাসা ইন্সপায়ার করেছিল এই ব্যাচতে, তাদের ভালোবাসা এবং তাদের রেগুলার ফিডব্যাক, সাজেশন, গাইডেন্স। আমার যত ফ্রেন্ডস এবং কালিগসরা আছে তারাও আমার সবসময় আমাদেরকে ইন্সপায়ার করছে যে জানিস তো এই জিনিসটা ভালো হতে পারে, বা ওখানে একটা আউটলেট কর। ওখানে না মিষ্টান্নের লোকে দেখলাম খুব ডিম্যান্ড করছে, তো আমরা সেখানে গিয়ে একটা আউটলেট করা, সেখানে ফোকাস করা, সেখানে স্টাডি করা, সেখানে মার্কেটটা কীরকম, সেই চিন্তা ভাবনা করে আজকে আমরা 11টা আউটলেটে পৌঁছেছি। দারুণ সুন্দর একটা অনুভূতি, যেটা আমার সত্যি খুব ভালো লাগছে। এবং এই দর্শকরা যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তারা সরাসরি এবার জানতে পারবেন যে এই ব্রেন চাইল্ডটা যেরকম মিস্টার অমিত মিত্র বললেন সেরকমই এখানে মহিলারা যারা উদ্যোগ নিয়েছিলেন এবং লকডাউন পিরিয়ডে যারা ঘরে বসে মিষ্টি বানিয়েছিলেন, যার কারণ দোকানে মিষ্টি অ্যাভেলেবেল ছিল না। তো মধুমিতা ম্যাডামের কাছে আমি জানতে চাইবো যে ম্যাম, আপনি প্রথমে কি শুধু বাড়ির বাচ্চাদের জন্য এই মিষ্টি বানাতেন? আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, আমাদের যে কোনো খাবার বানালে বেশিটা পরিমাণেই করতে হতো। যেটা হয় আর কি, ওই বাড়িতেই চেষ্টা, লকডাউন পিরিয়ডে যেমনি রসগোল্লা, পান্তুয়া, তারপরে রসমালাই, ওই তারপরে ওই কী বলে কাঁচাগোল্লা, এগুলো আমরা ট্রাই করেছি, বাড়িতে বানিয়েছি। আর বাচ্চাদের বার্থডের জন্য কেক, সেগুলো সব আমরা ট্রাই করেছি বাড়িতে। তারপর থেকেই চিন্তা ভাবনাটা মাথায় আসলো আর কি, মানে যদি আমরা বড় আকারে কিছু একটা করতে পারি তো বেশ ভাল লাগবে তাহলে। তো সরাসরি চলে আসবো একটু মধুমিতা ম্যামের পারমিশন নিয়েই শ্রাবন্তী ম্যামের কাছে এবং জানতে চাইবো যে আমরা দেখেছি মহিলা এন্টারপ্রেনিউরদের ক্ষেত্রে একটা অসুবিধা হয় কি, যে বাড়ির লোক ডিমোটিভেট করেন এবং বাড়ির লোক বলেন যে তুমি পারবে না বা এটা তোমার জন্য নয়, তুমি সহজ সরল একটা জব করো, এই ধরনের কথা। তো সেখানে ফ্যামিলির পুরো সাপোর্টটা পেয়ে ঠিক কিরকম লেগেছিল? আমরা সত্যি ফ্যামিলির পুরো সাপোর্টটাই পেয়েছিলাম, তো সেই জন্যই আমরা আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি মিন্স আমরা স্টার্ট করতে পেরেছি, তারপরে চেষ্টা করছি। ফ্যামিলির সবাই সাপোর্ট করেছে, ইভেন আমরা যখন এখনও কাজ করতে গেলে সবার পেছনে সাপোর্টটা লাগে। আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটেও যখন আমরা কাজ করি, যখন হিউজ লেভেলে কাজ হয়, তখন আমাদের বাড়ির থেকে আমরা ফুল সাপোর্ট মানে পাচ্ছি তখন। তো থ্যাংক ইউ সো মাচ। তো সরাসরি আবারও চলে আসবো পারমিশন নিয়ে অমিতার কাছে এবং জানতে চাইবো যে শুরুর দিনগুলো ঠিক কীরকম ছিল, হোম টাউন কোথায় ছিল, স্কুলিং কোথায়, আলমা ম্যাটারি বা কোথায় ছিল? বেসিক্যালি আমি আমার কলকাতা থেকে স্কুলিং মার্কেট থেকে করছি। সো পড়াশোনা করার পরে আমি চিরকালই মনে হতো যে একটা কিছু চাকরি বাকরি করবো না, চাকরিটা একটা শিডিউল জবের মধ্যে থাকে বা শিডিউল টাইমের মধ্যে সব কিছু করতে হয়, তাহলে ব্যবসা করব। বিজনেস শুরু করলাম, প্রথম কী বিজনেস করা যায় ইন 2000 ওরকম লেভেলে 2001 আর 2002, তখন কনস্ট্রাকশানের বিজনেসটা খুব ভালো ছিল। তো আমি যথারীতি কনস্ট্রাকশানের বিজনেস শুরু করলাম। তো আমার দাদা সঞ্জয় মিত্র উনি বললেন যে ভাই বিজনেস করবে, এটা তো ভীষণ ভীষণ বাজে ব্যাপার, ভাইকে যে করে হোক চাকরি করাতে হবে।
তা আমাকে জোর করে চাকরিতে ঢুকিয়ে দিলেন এবং আমি থ্রু আউট দ্য অনেক চাকরি, এয়ারটেল, টাটা, সমস্ত জায়গায় চাকরি করেছে। এবং চাকরি করার পরে 21 বছর চাকরি করার পরে আমি দেখলাম যে চাকরিতে দুটো প্রবলেম হচ্ছে। একটা হচ্ছে ফার্স্ট প্রবলেম, 10 লামার্সে পড়ে, তো ফ্যামিলির জন্য কোনো সময়ই হয় না। বছরে সময় দিতে পারি একটা বা দুটো, বসি তো আমরা গাড়ি নিয়ে একটা বা দুটো কার ট্রিপ, আর কোনো সময় দাও, কারণ ওয়ার্কিং আওয়ার ছিল মোটামুটি 7:30 to 8 till 11, আর আমি যে ছিলাম তাতে আমাকে মাসে 15 থেকে 20 দিন ট্রাভেলই করতে হতো। তো দেখলাম যে না, এই চাকরিটা করা যাবে না। সেকেন্ড যেটা ছিল যে দেখতাম যে সোসাইটিতে অনেক ছেলে এবং মেয়ে আছে যাদেরকে হয়তো একটু প্রপার গাইডেন্স বা প্রপার কিছু তাহলে সেই কাজটা ডেলিভার করতে পারে। কারণ আমি যেহেতু আমি কর্পোরেটেও দেখেছি অনেক ফ্রেশারকে আমরা আমার আমার লাইফে এরকম বেশ কিছু ছেলে মেয়ে আছে যারা আজকে ভালো ভালো জায়গায় ভালো ভালো অর্গানাইজেশনে কাজ করছে। তাহলে সোসাইটিকে যদি কিছু ফেরত দিতে হয়, সোসাইটির জন্য যদি কিছু করতে হয়, তাহলে একটা নিজের অর্গানাইজেশনই করতে হবে। তো প্রেজেন্টলি উই আর অ্যাট ক্লোজ টু 120 রিসোর্সেস ইন আওয়ার ফ্যাক্টরি অ্যাজ ওয়েল অ্যাজ আউটলেট, 11টা আউটলেটের মধ্যে। তো আমরা ইভেন অলসো আমাদের সবসময় যত ফেসবুক অ্যাড বা সমস্ত লোকের কাছে আমরা বলি আমরা ফ্রেশার নিয়েও কাজ করি, ফ্রেশারদের কাজ শিখিয়েও আমরা কাজ নিই। এবং আমাদের এখনও ফেসবুকে অ্যাড চলছে যেখানে আমরা ইভেন অলসো বলছি মিষ্টির কারিগরকে আমরা কাজ শিখিয়ে আমাদের মতো করে কাজ করিয়ে নেব। এবং প্রসঙ্গত, সরি টু ইন্টারাপ্ট ইউ, প্রসঙ্গত আমি এই যে ফ্রেশার্সদের কাজ দেওয়া এবং মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, এই প্রসঙ্গে আমি একটু মধুমিতাদির সাথে কথা বলে নেব এবং জানতে চাইবো এই যে উইমেন অন্টারপ্রেনিউরশিপ ভেঞ্চার বা মহিলাদেরকে এগিয়ে দেওয়া, মহিলাদেরকে এগিয়ে ততক্ষণ পর্যন্ত কেউ দেন না যতক্ষণ না মহিলারা নিজেরা উদ্যোগী হয়। তো সেক্ষেত্রে এখানে মিষ্টান্ন আমি শুনে নিয়েছি যে বিভিন্ন আউটলেটে মহিলাদেরকে কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে। তো এই বিষয়ে কি বলবেন 24 আওয়ার্স টিভি দর্শকদের উদ্দেশ্যে? এখন যেমন অবস্থা পরিস্থিতি, পড়াশোনা করার পরে বেশিরভাগ বাড়িতেই মেয়েরা মানে কাজ করতে পারে না বা বাড়ির থেকে করতে দেওয়া হয় না। তো আমাদের এটা এমন একটা সংস্থা যে এখানে কাজ করলে তো কোনো মানে সেরকম কিছু না, ভালো একটা সংস্থা আমি মনে করি, যার জন্য ভালো ফ্যামিলির থেকেও মেয়েরা এসে এখানে কাজ করছে। আর মানে ভালো, তারাও আনন্দ পাচ্ছে, আমাদেরও ভালো লাগছে যে তারাও একটা কাজের সুযোগ পেয়েছে। এই এক্স্যাক্টলি, হ্যাঁ, অ্যাকচুয়ালি হচ্ছে কি, এই যে মেয়েরা কাজ করা, মেয়েরা চাকরি করতে গেলে সকাল থেকে যে টাইমটা দিতে হবে, ওদের যে জার্নিটা, আমরা চেষ্টা করি লোকাল মেয়েদেরকে নেওয়া। তো লোকাল হলে কি হয়, ওরা খুব তাড়াতাড়ি বাড়ির থেকে আসতে পারে আবার বাড়িতে পৌঁছাতে পারে। তো ইন বিটুইন যে টাইমটা, ওই বেশি জার্নিটাও ওদের পড়ছে না, তো ওদের খাটাখাটনিটাও কম হয়। নর্মালি তখন হয়ে যায় কি যে ওরা সেই জন্য খুব ইজি ফিল করে। আর ওর যেহেতু এখানে মেয়েদের বেশি মেয়েরাই থাকে আমাদের আউটলেটে, ওরা নিজেদেরকে সিকিউরও ফিল করে। আর কোনো প্রবলেম হলে আমরা তো আছি, এবার আমাদের সাথে তখন ওরা কথাও বলে। ওইটা সেক্ষেত্রে ফিমেল ওনার হওয়াতে ওদের একটা সুবিধা, ইন্টারাকশনের জায়গাটাতে ওদের খুব সুবিধা হয়, ইজি হয়। খুব মানে কোনো হেজিটেশন ছাড়া ওরা ওদের প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করতে পারে। তো সরাসরি চলে আসবো আরও একবার স্যারের কাছে এবং জানতে চাইবো যে পরবর্তী কর্মসূচি বা পরবর্তী ভেঞ্চার কি রয়েছে মিষ্টান্নকে নিয়ে বা মিষ্টান্নকে নিয়ে এগিয়ে যাওয়া। মিষ্টান্নের স্বপ্নটা অনেক বড় স্বপ্ন, যেটা একদিনে তো সম্ভব হয় না কোনো দিন। যে আমরা সবে 1.5 বছর পূর্ণ করেছি, তো আমরা এখন প্রথম অনেক লোকেশনে ঘুরছি, নিজেরা প্রচুর লোকেশনে ঘুরছি, যেখানে এই লোকেশনগুলোর ঘোরার পিছনে একটা রিজনও আছে। বিকজ বেশ কিছু কাস্টমার তাদের আমাদের আউটলেটে এসে মিষ্টি খেয়েছে, খুব ভালো লেগেছে, যেরকম বিহার, ঝাড়খণ্ড, নর্থ বেঙ্গল। বিকজ আমাদের বেশ কিছু আউটলেটসে যারা লোকেশন ওয়াইজে, বিকজ অফ লোকেশন, এমন কিছু লোকেশন আছে যেখানে প্রচুর বাইরের লোক আসে, তো তারা আমাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করেছিল। সেই সূত্রে আমরা নর্থ বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, পুনে, বম্বে,
বেশ কিছু লোকেশনে আমরা নিজেরা ঘুরে এসেছি, সেখানকার স্টাডি করে এসেছি, বিকজ দিস ইজ আওয়ার হোম টাউন কলকাতা। তো আমরা জানি সব কিছু, কোথায় কী পাওয়া যায়। বাইরেটা আমরা কিছুই জানি না, কোথায় দুধ পাওয়া যায়, কোথায় ছানা পাওয়া যায়, কী করতে হবে কোথায়। তো রিসেন্টলি আমরা বেশ কিছু জায়গা ভিজিট করেছি, ফ্যাক্টরি লোকেশন দেখেছি, আউটলেটের লোকেশন দেখেছি। চেষ্টা করছি পুজোর মধ্যে কোনো একটা জায়গায় খোলবার, একটা আউটসাইড ক্যালকাটা। তারপরে হয়তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরোবার প্ল্যান করছি। এখন আপাতত ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরোবার প্ল্যান নেই, হয়তো ইস্টের মধ্যেই থাকবো, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই থাকবো, তারপরে বাইরে দিকে বেরোবো, ইস্টের বাইরে কোথাও বেরোবো। বেশ বেশ বেশ। তো সরাসরি আবারও স্যারের পারমিশন নিয়ে আমি আরও একবার চলে আসবো মধুমিতা ম্যামের কাছে এবং জানতে চাইবো যে মিষ্টান্ন মানে কিছু ভালো মিষ্টির সাথে সাথে কিছু কিছু এক্সপেরিমেন্টাল মিষ্টি নিয়ে তোমরা কাজ করছো। তো কি কি এক্সপেরিমেন্টাল মিষ্টি মানুষের জন্য রয়েছে? কাঁচা লঙ্কার রসগোল্লা, ম্যাঙ্গো রসগোল্লা, তারপরে ছানা পোড়া, সরপুরিয়া সরভাজা, এগুলো আমরা করেছি। আর দইয়ের মধ্যে আর বাটারস্কচ রসগোল্লাটাও আমরা করেছি। আর দইয়েরও ভ্যারাইটি আমরা ট্রাই করেছি, যেমনি ওই স্ট্রবেরি দই, ব্লুবেরি দই, ম্যাঙ্গো দই, এগুলো আমরা করেছি। মিষ্টি যেরকম রয়েছে সেই রকম রয়েছে স্ন্যাক্স আইটেম, এবং তার সাথে সাথে শ্রাবন্তী থালির কিছু ব্যবস্থা কি রয়েছে এখানে? হ্যাঁ, আমাদের এখানে থালির ব্যবস্থা, আমাদের ফুল থালির হয়। ফুল থালি মিন্স সেখানে তোমার একটা পনির আছে, ভেজের যে আইটেমগুলো সেটা, আর ফ্রাইড রাইস, চিকেন, সরি চিকেন না, কাট করো এটা, আচ্ছা ফ্রাইড রাইস, চাউমিন, দেন পরোটা ভ্যারাইটি টাইপের পরোটা, যেমন পনির পরাঠা, আলু পরাঠা, শীতকালে গোবি পরাঠা হয়, তারপরে ইডলি, ধোসা সবই হয়। এবার এখানে আমাদের হচ্ছে মানে ফুল, যেটা ফুল ভেজ থালি, এটা যে মানে আমাদের যখন স্টার্ট হয় অর্ডার আউটলেটে আসলেই ওখান থেকে দিয়ে দেওয়া যাবে। আমাদের একটা স্পেশাল ব্যাপার আছে, আমাদের স্পেশাল ব্যাপারটা হচ্ছে যেটা আমরা একটা জিনিস দেখলাম যে মিষ্টির দোকানে গেলে আজকাল লোকে ভীষণ হেলথ কনসিয়াস হয়ে গেছে, ঠিক আছে। তো প্রথম একটা জিনিস দেখলাম যে লোকে এসে জিজ্ঞাসা করে এই মিষ্টিটায় কত ক্যালোরি আছে, কত স্টেপ এটার জন্য এক্সট্রা যেতে হবে, কত এক্সট্রা ক্যালোরি বার্ন করতে হবে খাওয়ার পরে। তো আমরা দেখলাম যে যেহেতু আমরা বিজনেসটা শুরু করার সময় প্রচুর লোকের সঙ্গে আলোচনা, নিজেদের বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস, কালিগ যারা আছে সবাই, তো বলো শুধু দেখ মিষ্টি করিস না, কিন্তু মিষ্টির সঙ্গে কিছু এমন কিছু কর যেটা অন্য কেউ কিছু করে না, বা অন্য কেউ ওটার সঙ্গে খুব একটা বেশি ফোকাস নয় বা ইন্টারেস্টেড নয়। বা লোকে আজকাল যেরকম পুরো ভেজের দিকে কনভার্ট হয়, লোকে আজকাল হয়তো মাটন খায় দিনে, মানে মাসে একবার হয়তো, খুব জোর। সবাই ভাবে যে কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড ভীষণ প্রবলেম হয়ে যাবে, বেশিরভাগ লোকেরই প্রেশার, সুগার, দুনিয়ার প্রবলেম হয়ে গেছে। তো সেই কারণে কি হয়েছে, আমরা ভাবলাম যে কী করা যায় এটার সঙ্গে। তো লোকে এসে দেখলাম হাই ডিম্যান্ড অন দি ভেজ ফুড, আর ভেজ ফুড যেটা বলে একদম পিওর ভেজ, মানে উইদাউট লসুন, উইদাউট অনিয়ন থাকে। লোকে কি এমন দেওয়া যায় যেটা লোকে খুব নেবে। এবং আমাদের খুব ভীষণ সাকসেসফুলি লাইভ কিচেন আছে আমাদের সব কাউন্টারে, এমনি আমরা অর্ডার ডেলিভারি করি। বাকি 2-3টে আউটলেট আছে যেখানে আমরা লাইভ ভেজ খাবার, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান এবং চাইনিজ, প্রত্যেক কটা জিনিসেরই মানে একদম লাইভ গরম গরম আমরা বানিয়ে দিই, এবং সেটা খুব লোকে অ্যাপ্রিসিয়েটও করছে। এবং বসে খাওয়ার জায়গা আছে, লোকে এসে বসে খাচ্ছে। এবং বৃহস্পতিবার এবং শনিবার এই 2 দিন তো আমি যখন নিজে গিয়ে দেখছি যেখানে প্রচুর ক্রাউড, প্রচুর ভিড়, এবং দূর দূরান্ত থেকে লোক এসে ভেজ খাবার নিয়ে যাচ্ছে। মানে আমি বেসিক্যালি ভেজটাকে ভীষণ অপছন্দ করি, একদমই ভালো লাগে না আমার, কিন্তু আমি দেখছি লোকে ভেজের প্রতি যে ভালোবাসাটা, লোক বিকজ অফ টেস্ট, বিকজ অফ হাইজিন, কোয়ালিটি, ভীষণভাবে লোকে অ্যাপ্রিসিয়েট করছে এবং নিয়েও যাচ্ছে। তো আরেকটা জিনিস আমাদের হচ্ছে এখানে কিন্তু কচুরি হয়, রাধা বল্লভী হয়। তো নর্মালি কি পুজোর পারপাসে এইটাও আমাদের কিন্তু প্রচুর যায়। যেমন পুজোর সময় আমাদের যেমন সবার কাছে ডিমান্ড থাকে, ধরো কেউ বললো রাধা বল্লভী আর আলুর দম নেবে, তো বাড়িতে বানানো এখন সত্যি খুব ঝামেলা, সবার অত টাইম টেকিং একটা ব্যাপার, অত টাইম থাকে না। তো আমাদের কাছে যদি অর্ডার দিয়ে দিচ্ছে তো আমরা সেখানে ওদেরকে দিয়ে দিচ্ছি। তো এইটাতে মানে ওদের খুব হেল্প হচ্ছে, মানে ওরা নিজেরা এসে আমাদেরকে বলছে যে
না আর যেহেতু থালি আছে, থালি উইদাউট গার্লিক, উইদাউট অনিয়ন সব রয়েছে, তো নর্মালি কি হচ্ছে, ওরা যদি সেইটা থালিটাও নেয় তো ওইটা পুজো পারপাসে ওরা ইউজ করে নিতে পারছে, বলছে যে মানে কোনো প্রবলেম নেই। আর মিষ্টির দোকানের হলে কি হচ্ছে, কোনো কিছুর সাথে টাচের ব্যাপার নেই, যার জন্য মানে এইগুলো পুজো এমনি যখন যারা নিরামিষ খাচ্ছে তাদের জন্য ঠিক আছে, স্পেশালি তাছাড়া পুজো পারপাসে প্রচণ্ড ইউজ হচ্ছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো সরাসরি আমরা আজকে চলে এসেছি একান্ত সাক্ষাৎকারের একদম শেষ পর্যায়ে, এবং অসংখ্য ধন্যবাদ জানাবো আমি শ্রাবন্তী ম্যামকে, ধন্যবাদ জানাবো মধুমিতা ম্যামকে, এবং চলে আসবো সরাসরি স্যারের কাছে, অমিত স্যারের কাছে। আমি জানতে চাইবো যে অন্ত্রপ্রেনিউরশিপ শব্দটা যতটা শুনতে সুন্দর, তার পিছনে বিহাইন্ড দ্যাট স্টোরি কিন্তু ততটাই কঠিন স্ট্রাগল, যেটা মানুষের চোখে পড়ে না। মানুষের চোখের সামনে আসে শুধুমাত্র সাকসেসটা। আর সেই রকম সাকসেসফুল যারা হতে চান, যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, যারা ডিজিটাল মাধ্যমেই অনুষ্ঠান দেখছেন, তারা সরাসরি কমেন্টস করে লিখে জানান যে কীরকম লাগছে আমাদের অনুষ্ঠান। তাহলে আমরা অনেক বেশি অনুপ্রেরণা পাবো এবং এগিয়ে যাব, নিয়ে আসবো আপনাদের সামনে নতুন নতুন অন্ত্রপ্রেনিউরদের সাক্ষাৎকার। এবং আজকে আমি চেয়ে নেব অমিতার কাছ থেকে টিপস অফ দ্য ডে। তো অন্ত্রপ্রেনিউরদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে আপনার তরফ থেকে? ডিফারেন্স বিটুইন স্যালারিড পার্সন অ্যান্ড একজন বিজনেসম্যান বা অন্টারপ্রেনার, সবচেয়ে মজার জিনিস হলো যেটা, বিকজ আমি চাকরিও যেহেতু 21 বছর টানা চাকরি করেছি, তারপরে বিজনেসে ঢুকেছি, সবচেয়ে মজার জিনিস হচ্ছে লোককে যেটা প্রথম সাহস করতে হবে, ঠিক আছে, যে আমি বিজনেস করব চাকরি ছেড়ে, বা আমি বিজনেস করব। আমরা যখন চাকরি করতাম আমাদের একটা শিডিউল ডে ছিল, 30th 6:30 আমার এসএমএস হতো, সো দেখা থাকতো স্যালারি ক্রেডিটেড ফর দ্য মান্থ অফ সো অ্যান্ড সো, অ্যামাউন্ট সো অ্যান্ড সো, ইওর অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ সো অ্যান্ড সো। বিজনেসম্যানের ক্ষেত্রে যে বিজনেস করবে তার কিন্তু থ্রু আউট দি বিজনেস কেরিয়ার, কোনো বিজনেসম্যান, আজকে মুকেশ আম্বানি বলুন আর রতন টাটা বলুন বা যে কোনো বিজনেসম্যানই বলুন, তাদের এরকম মান্থলি ডেতে, ফিক্সড ডেতে গিয়ে স্যালারি ক্রেডিট হয় না, যে ওই দিন অমুক সময় 6:30 সময় এসএমএসে অ্যালার্ট চলে আসবে না। তো যেদিন কোনো মানুষ এই সাহসটা করতে পারবে ফার্স্ট, যে আমার হয়তো মেবি ওই ফিক্সড অ্যামাউন্টটা আসবে না, তাহলে প্রথম সে কোনো বিজনেস নিয়ে চিন্তা করতে পারে বা পারা উচিত, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যেটা, যে কোনো জিনিসেরই সাকসেস এবং ফেলিয়ার দুটোই আছে। আমরা যখন প্রথম স্টার্ট করি তখন আমাদের প্রচুর ভ্যারাইটি ছিল, তো আমরা আস্তে আস্তে দেখলাম যে না, এত ভ্যারাইটি তো রাখা যাবে না, তো উই হ্যাভ রিডিউসড আওয়ার ভ্যারাইটি, আমরা ভ্যারাইটি কমালাম, ঠিক আছে। কোন জিনিসটা কাস্টমার চাইছে সেই জিনিসটার উপর ফোকাস করা, যে কাস্টমার ডিমান্ড বা কাস্টমারের রিকোয়ারমেন্ট, কাস্টমার ডিমান্ড এবং কাস্টমারের রিকোয়ারমেন্ট, সেটাকে বুঝে নেওয়া বা বুঝে সেই জিনিসটাকে দেওয়া, ঠিক আছে। তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোয়ালিটি। তো ফুড ইন্ডাস্ট্রিতে পার্টিকুলারলি কোয়ালিটি এবং হাইজিন ফ্যাক্টর ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা যদি কেউ না রাখতে পারে তার খুব মুশকিল, তাহলে এই বিজনেস করাটাই তার পক্ষে খুব চাপের হয়ে যাবে, মানে এটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই ভাবে, মানে আমি ইনফ্যাক্ট ভাবতাম আর কি, আমি শ্রাবন্তীকে সবসময় বলি, আর জানো তো চাকরিতে একটা ফিক্সড টাইম ছিল, ওই 7:38 উঠতাম, তারপরে হচ্ছে রাত্রিবেলা যতই হোক 10টা-11টার মধ্যে বাড়ি এসে চান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তাম, আবার সকালবেলা উঠে বেরোতাম, স্যাটারডে সানডে পুরো হলিডে থাকতো। বিজনেস করতে এসে দেখলাম 0 হলিডে। হলিডের ব্যাপার যেটা বললো, বিজনেস কিন্তু হলিডের দিনই বিজনেস বেশি হবে, মানে যে কোনো বিজনেসে, স্পেশালি আমাদের যেহেতু ফুড বিজনেস হলিডে, স্পেশালি সবাই পুজোতে ছুটি কাটায়, আর আমাদের সবচেয়ে বেশি কাজ থাকে পুজোতে আমরা মানে নিজেদের মধ্যে কোনো প্রকার টাইম পাই না, মানে পুজো দেখতে যাওয়া, পুজোর কোথাও কিছু করা, কোনো টাইম আমাদের কাছে নেই। ইচ অ্যান্ড এভরি যেই কটা অকেশন ডেট,
সেই অকেশন সব ডেটগুলোতেই আমাদের কাজ বেশি, যে কোনো মানে ফুড ইন্ডাস্ট্রিটাতেই আমার মনে হয় এই সেম জিনিসটাই চলে।